আমার না কিছুদিন ধরে একটা সমস্যা হচ্ছে। আমি আমার বাবুটাকে হাঁটতে দেখছি, অথচ ওর বয়স মাত্র 1। ও ঠিক মতো দাঁড়াতেও পারে না। সমস্যাটা শুরু হয়েছিল এক দুপুরবেলা। খাওয়া দাওয়া সেরে থালা বাসন ধুয়ে বিছানায় কেবল শুয়েছি। আজকে বুয়া আসেনি, ঘরের কাজকর্ম সব নিজেকেই করতে হয়েছে। ক্লান্ত লাগছিল ভীষণ। বিছানায় শোয়ার সাথে সাথেই তাই ক্লান্তিতে চোখ বুজে এলো। আমার পাশে আমার ছোট্ট দীপ্ত শুয়েছিল। ওর এই একই সমস্যা, সারাদিন ঘুমায় আর সারা রাত জেগে আমাদের ঘুম আরাম করে দেয়। ও আমার যে পাশে ঘুমাচ্ছিল আমি ঠিক সে পাশ ফিরে ঘুমিয়ে পড়েছিলাম। তবে ঘুমের ঘরে অন্য পাশে ঘুরে শুয়েছিলাম নিজের অজান্তেই। ঘুম যখন ভাঙলো, চোখ মেলে দেখি দীপ্ত দাঁড়িয়ে আছে। ওর মুখে একটা হাসি হাসি ভাব। আমি প্রথমে চোখ বন্ধ করলাম, ঘুমের রেশ তখনও কাটেনি। হঠাৎ ব্যাপারটা আমার মাথায় খেলে গেল। দীপ্ত তো দাঁড়াতে পারে না, তাহলে ওটা কাকে দেখলাম? এক ঝটকায় চোখের পাতা খুলে গেল আমার। দেখলাম সামনে কেউ নাই। আমার অন্য পাশে দীপ্ত ঘুমাচ্ছে, যেভাবে ঘুমানো আগে দেখেছিলাম আমি। সন্ধ্যায় অর্ক বাড়ি ফিরলে ওকে ব্যাপারটা বললাম। ও মুচকি হেসে বলল, ছেলেকে দাঁড়াতে দেখার জন্য আর তর্স হইছে না? ঘুমের মধ্যেও এখন ছেলেকে দাঁড়াতে দেখছো? আমি বললাম, না এমন কিচ্ছু না, আমি সত্যি ওকে দাঁড়াতে দেখেছি। ও আমার কথার জবাব না দিয়ে টিভি খুললো। টিভিতে 2 দলের ফুটবল খেলা চলছে। দল দুটোকে আমি চিনি না। সে সোফায় বসে কোন দলকে যেন গালাগালি করতে করতে খেলা দেখা শুরু করে দিল। আমি আর ওকে কিছু বললাম না, এখন কিছু বলা হবে শুধু সময়ের অপচয়। পরদিন দুপুরবেলা মাছ কাটছি। আজকেও বুয়া আসেনি। বুয়ার মেয়ের জ্বর, তাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। দীপ্ত বিছানায় শুয়ে আছে, দেখে এসেছি। এরপর ওর চারপাশে কোলবালিশ দিয়ে দেয়াল তৈরি করে এসেছি, যাতে বিছানা থেকে পড়ে না যায়। ওকে নিয়ে একদম নিশ্চিন্ত হয়ে রান্না করে কাজে এসেছি। মাছ কাটছি আপন মনে, কোনো দিকে খেয়াল নেই। হঠাৎ মনে হলো একটা বাচ্চার হাসির শব্দ শুনলাম। আমি রান্নাঘরে দরজার দিকে তাকালাম। দরজা একটা মুখ উকি দিয়ে তাকিয়ে আছে আমার দিকে। মুখটা দেখতে পাচ্ছি, শরীরটা দরজার আড়ালে, মুখটা দীপ্তর। আমার হঠাৎ ভীষণ ভয় লাগলো। চোখ দুটো মিলেই রেখেছিলাম, পলক ফেলতেও ভয় লাগছিল। দীপ্ত হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। ওর হাসিটা অস্বাভাবিক। ছোট বাচ্চাদের যেমন হাসি থাকে তেমন হাসি নয়। দীপ্ত হাসি মুখে দরজার আড়ালে চলে গেল। আমি অনেকক্ষণ বসে রইলাম। এরপর মনে একটু সাহস এলো। বটিটা মেঝেতে শুয়ে রেখে আস্তে আস্তে রান্নাঘরের বাইরে এলাম। দেখি কেউ নেই। শোবার ঘরে উকি দিলাম। দীপ্ত ঘুমাচ্ছে, যেমন ভাবে ওকে রেখে গিয়েছিলাম ঠিক সেইভাবে। বিকেলে অর্ক বাড়ি এলে কথাটা ওকে বললাম। অর্ক যেন বিশ্বাস করতে পারলো না। জিজ্ঞেস করলো, তুমি ঠিক দেখেছো? এমনটা তো হওয়া সম্ভব না। আচ্ছা দেখি তো আরো এমন ঘটনা ঘটে কিনা। মনে মনে বললাম, ঘটলেও কি, তুমি তো আর বিশ্বাস করবে না। ও জিনিস নিয়ে আর তর্ক করলাম না। যার প্রমাণ নেই সেটা নিয়ে তর্ক করে কি লাভ। এরপর আরো 2 দিন এমন ঘটনা ঘটলো। দুপুরে রান্নাঘরে রান্না করছি, পিছনে ডাইনিং রুমে কার যেন দৌড়ে যাওয়ার শব্দ শুনলাম। ছোট ছোট পায়ে দৌড়ে কে যেন আমার শোবার ঘরে ঢুকলো। শোবার ঘরে গিয়ে দেখলাম দীপ্ত ঘুমাচ্ছে। আরেকদিন রাতের বেলা অনেকক্ষণ জেগে থাকার পর দীপ্ত একটু ঘুমিয়েছে। অর্ক ওর পাশে শুয়ে ঘুমে বেহুশ। আমি একটু বাথরুমে গেছি। ফেরার সময় দেখি বাথরুমের দরজার বাইরে অন্ধকারে দীপ্ত দাঁড়িয়ে। ও হিহি করে হাসতে হাসতে ছুটে শোবার ঘরে চলে গেল। তখনই শোবার ঘর থেকে দীপ্তর কান্না শব্দ শুনলাম। আমি ছুটে গিয়ে ওকে শান্ত করলাম। অর্ক ঘুম ভেঙে তাকিয়ে আবার ঘুমিয়ে পড়ল। সেদিন রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, আবহাওয়া ঠান্ডা। আমরা ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন অর্ক একটু পানি খেতে গিয়েছিল বাহিরে। তার 2 মিনিট পর আমি গ্লাস পরে ভেঙে যাওয়ার আর শুনলাম। ছুটে গেলাম অর্কের কাছে। গিয়ে দেখি ও খালি হাতটা পানি খাওয়ার ভঙ্গিতে উঁচু করে সামনে অন্ধকার রুমের দিকে তাকিয়ে আছে। রুমটা আমাদের গেস্ট রুম। ওকে দেখে আমার ভয় লাগলো কেমন যেন। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও সামনে রুমটা দেখিয়ে বলল, ওখানে ছোট একটা কি যেন দৌড়ে ঢুকে পড়তে দেখলাম। মানুষের মতো 2 পায়ে দৌড়ালো। আমার সারা গা শিরশির করে উঠলো। আমি জিজ্ঞেস করলাম, কি দৌড়াবে অমন করে? এখানে তো বানরও নেই। তুমি মনে হয় ভুল দেখেছো। ভুল দেখিনি, ঠিকই কিছু একটা ঢুকেছে ওই ঘরে। তুমি এখানে দাঁড়াও, আমি ওই ঘরটা দেখে আসি। সে আমার সামনে দিয়ে হেঁটে ওই ঘরে গিয়ে লাইট জ্বালালো। 2 সেকেন্ড মাত্র। এরপরে সে লাইট বন্ধ করে দ্রুত বেরিয়ে এলো ঘর থেকে। এরপর খুব তাড়াতাড়ি ছুটে গেল আমাদের শোবার ঘরে। দেখলাম ভয়ে তার মুখ সাদা হয়ে গেছে। শোবার ঘরে ঢুকে সে দীপ্তর দিকে তাকিয়ে রইল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? অর্ক প্রথমে কিছু বলতে চাইছিল না। বেশ কিছুক্ষণ জোরাজোরির পর সে বলল, ওই ঘরে লাইট জ্বালাতে গিয়ে দেখি দীপ্ত হাসি মুখে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আর এই বাসা থাকা যাবে না, চলো পালাই। আমরা পরিমরি করে ব্যাগ গুছাতে লাগলাম। গুছাতে গুছাতে আমার এ বাড়ির ভাড়া নেওয়ার দিনকার কথা মনে পড়ে গেল। এ বাড়ির আগের যে ভাড়াটিয়া ছিলেন, তিনি সেদিন ফিস করে বলেছিলেন, এ বাড়ির দোষ আছে ভাই, এ বাড়িটা নিয়েন না আপনারা। অর্ক জিজ্ঞেস করেছিল, কি দোষ? আপনারা জানেন, আজ থেকে 20 বছর আগেও এই জায়গায় কোনো মানুষের বসবাস ছিল না। ভীষণ রকমের জঙ্গল ছিল এই জায়গা। না, জানি না। এখন তাহলে তো জানলেন। লোকালয় ছিল এখান থেকে আরো ½ কিলোমিটার দূরে। এখন যেখানে উপজেলার মার্কেট আছে না, সেখানে। ওইদিকে কেউ ভয়েই আসতো না। লোকমুখে শোনা যায় এই জায়গায় নাকি শয়তানের পূজারী তান্ত্রিকের বাসা বেঁধেছিল।
তারা নাকি যুগের পর যুগ ছিল এই জায়গায়, আশেপাশে গ্রাম থেকে বাচ্চা চুরি করে এনে এখানে শয়তানের উদ্দেশ্যে বলে দিত। এরপর থেকে এই জায়গাটা অভিশপ্ত। বিশেষ করে আমরা যে বাড়িতে আছি ঠিক সেখানটায় নাকি বলির ঘটনা ঘটত। ঘর পাইলিং এর সময় এত এত বাচ্চার মাথার খুলি বেরিয়েছে। বাড়ির মালিক তারপর মিস্ত্রিদের টাকা খাইয়ে ব্যাপারটা চেপে যান। তারপর থেকে এই বাড়িতে ছোট বাচ্চা নিয়ে যারা এসেছে তাদেরই কোনো না কোনো সমস্যা হয়েছে। আচ্ছা, এমন ভাবে আচ্ছা বলেন মনে হলো আমার কথা বিশ্বাস করেন নাই। না, করি নাই। শুনেন ভাই, আমার আর আমার ওয়াইফের দুজনের বাড়ি ঢাকাতে। চাকরির জন্য আপনাদের এই উপজেলায় আসা। উপজেলাতেও যে ঢাকার মতন এমন সুন্দর ফ্ল্যাট বাড়ি পেয়ে যাবো সেটা জীবনও ভাবি নেই। আর যখন পেয়ে গেছি তখন কিছু আজগবি গল্প শুনে বাড়ি ছাড়বো কেন? ধন্যবাদ ভাই আপনার গল্পের জন্য, কিন্তু আমরা এই বাড়ি ছাড়বো না। তখন তো খুশি মনে বাড়িতে উঠেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে কি মস্ত বড় ভুলই না করেছিলাম। ওই পুরনো ভাড়াটিয়ার কথা শোনা উচিত ছিল, নইলে এই বিপদে আজকে আর পড়তে হতো না। সবকিছু গুছিয়ে শেষে দীপ্তকে কোলে নিয়ে আমরা ছুট লাগালাম। এমনি গভীর রাত, তার উপর হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। বাইরে একটা রিক্সা বা অটোও নেই। আমরা হেঁটেই রওনা দিলাম অর্কের কলিগের বাড়ি। সেখানে আজকে রাতটা কাটাবো। আমরা হাঁটতে থাকি, চারদিকে অন্ধকার, ভয়ে গা ছমছম করছে। আমি অর্কের এক হাত শক্ত করে ধরে ঘেঁষে হাঁটতে থাকি। ওর অন্য হাতের উপর দীপ্ত, সে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। অর্কের কলিগের বাসার কাছাকাছি চলে এসেছি। সামনে একটা মোড় ঘুরে রাস্তা দিয়ে ভিতরে ঢুকে গেলেই অর্কের কলিগের বাসা। রাস্তাটা গাছে ঢাকা, এখানে ওখানে ঝোপঝাড়, জোনাক পোকা উঠছে, জিজিয়ার ভেঙের শব্দ। আমাদের ভয়টা কাটছে ধীরে ধীরে। ভীষণ বড় এক বিপদ থেকে একটুর জন্য বেঁচে এসেছি আমরা। কলিগের বাসায় ঢুকতে যাব, সে সময় এক ব্যাপার ঘটলো। অর্কের কোলেই তো ঘুমাচ্ছিল দীপ্ত। হঠাৎ চোখ মেলে হি হি করে হাসতে হাসতে অর্কের কোল থেকে লাফিয়ে নেমে দূরে একটা ঝোপের ভিতরে অদৃশ্য হয়ে গেল। আমরা একদম বোকা হয়ে দাঁড়িয়ে রইলাম, কি হলো বুঝতে পারছিলাম না। সম্বিত ফিরে পেতে অর্ক চিৎকার করে বলল, আমরা আমরা দীপ্তকে ফেলে এসেছি। দীপ্তর বদলে অন্য কিছু একটাকে নিয়ে এসেছি। দীপ্ত এখনো ওই বাড়িতেই। আমরা পরিমরি করে বাড়ির দিকে ছুটতে লাগলাম। আমার মাথায় তখন অন্য কিছু নেই, কেবল একটাই চিন্তা, সে বাড়িতে আছে দীপ্ত, সে অন্ধকার অভিশপ্ত বাড়িতে একা। বাড়ির সামনে পৌঁছে দৌড়ে দৌড়ে সিঁড়ি ভাঙলাম আমরা। অর্ক চাবি দিয়ে দরজা খুললো। আমাদের আসবাবপত্রগুলো বাড়িতে রেখে গিয়েছিলাম, ওগুলো কাল সকালে এসে নিয়ে যাব বলে তালা মেরে রাখা। দরজা খুলে আমরা ছুটে গেলাম আমাদের রুমটায়, যেখানে দীপ্ত ছিল। রুমে ঢুকে লাইট জ্বালালাম, নেই, দীপ্ত নেই। সেখান থেকে ড্রয়িং ডাইনিং সব ঘরে খুঁজলাম, কিছুই বাদ দিলাম না, কোথাও দীপ্ত নেই। আমার ভীষণ কান্না পাচ্ছিল। আমার ছোট্ট দীপ্ত, ছোট্ট কচি হাতগুলো মেলে কিভাবে ডাকতো আমায়, হাত পা ছুঁড়ে কিভাবে খেলতো, আমাদের দেখলে চিনতে পেরে কি মিষ্টি একটা হাসি দিত। ওকে আর দেখতে পারবো না আমরা, কোনোদিন না। তখনও আমাদের অন্ধকার গেস্ট রুমটা দেখা বাকি। অর্ক সেখানে দীপ্তর মতো একজনকে দেখতে পেয়েছিল। আমি আর অর্ক ধীরে ধীরে ওই ঘরটার দিকে এগিয়ে যাই। ঘরে প্রবেশ করি, অর্ক লাইট জ্বালায়। তারপর ডাক্তার হাতের ফাইলটা নিচে নামিয়ে রেখে জিজ্ঞাসু দৃষ্টিতে প্রশ্ন করলেন, তারপর কি হলো? স্নিগ্ধা কিছুক্ষণ ফেল করে ডাক্তারের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তারপর আমি আপনাদের এখানে সারাদিন বিছানায় পড়ে থাকি। ঘরের সাদা রং, সাদা বিছানা, সাদা জানালার পর্দা দেখি। আর আপনাদের মতো সাদা অ্যাপ্রন পরা ডাক্তাররা মাঝে মাঝে এসে প্রশ্ন করলে তাদের আমার ঘটনাটা বলি। সেটা বুঝলাম, কিন্তু লাইট জ্বালানোর পর কি হলো? সেটা আমি বলবো না। কিন্তু ডাক্তার সাহেব, আপনি আমাকে ওষুধ দিতে পারবেন? ভালো কড়া কোনো ওষুধ, যেটা খেলে আমি কোনো দুঃস্বপ্ন দেখব না। একটা ভয়ানক কুৎসিত রোমস্য কোনো প্রাণী 1 বছরের বাচ্চাকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে, এমন ভয়ানক দুঃস্বপ্ন প্রতি রাতে দেখি আমি। আর দেখতে চাই না। প্লিজ ডাক্তার সাহেব, দিতে পারবেন এমন কোনো ওষুধ? স্নিগ্ধা মুখ নামিয়ে কাঁদতে লাগলো। ডাক্তার অপলক চোখে তাকিয়ে রইল। এই মেয়েটার স্বামী এবং মেয়েটাকে তাদের বাসা থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ বাসা থেকে দম্পতির 1 বছরের সন্তানের ছিন্ন ভিন্ন লাশ উদ্ধার করেছেন। পুলিশের ধারণা রাতের কোনো এক প্রহরে এই দম্পতির মেন্টাল ব্রেকডাউন হয়। তারপর তারা নিজ সন্তানকে মেরে ফেলে। দুজনকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের কাছ থেকে ডাক্তাররা তাদের মেন্টাল ব্রেকডাউনের কারণ জানতে চেষ্টা করছেন, কিন্তু লাভ হয় না। দুজনের একই রকম আজগুবি গল্প শোনায় সবাইকে। ডাক্তার হতাশ হয়ে ফাইল বন্ধ করলেন। এদের মেন্টাল ব্রেকডাউনের কারণ তিনিও বের করতে পারলেন না। আসলে কি হয়েছিল ওই দিন রাতে? বাড়িটা কি আসলে অভিশপ্ত ছিল?